সাবেক আইজিপি প্রধান মানে পুলিশ প্রধান বেনজির আহমেদ অ্যারেস্ট হয়েছেন দুবাইতে। তো প্রথমে বলি এটা সম্পূর্ণ গুজব, আর কেন গুজব ছড়াইছে সেটাও বলি। 14 জুন 2026 দিনভর বাংলাদেশের সংবাদ শিরোনাম হয়ে থাকলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। সংযুক্ত আরব আমিরাতে তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করানো হয়েছে বলে সংসদে বিবৃতিও পাঠ করে শোনালেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন যে 12 জুন তারিখে ইমেইলের মাধ্যমে আমিরাত কর্তৃপক্ষ বাংলাদেশকে এই তথ্য জানিয়েছে। বোঝাই যাচ্ছে সংসদে পাঠ করে শোনাবেন বলে সালাউদ্দিন আহমেদ এই তথ্য 2 দিন ধরে ভিজিয়ে রেখেছিলেন, ফুলে ফেপে তথ্য যাতে আরো বাড়ে। কিন্তু নিন্দুকেরা বলছে ভিন্ন কথা। যদিও বেনজির সাহেবকে ইন্টারপোল নয়, ভিসা জটিলতার কারণে আমিরাতের কর্তৃপক্ষ বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করেছিল বলেও জানা যাচ্ছে। প্রিয় দর্শক, সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ তিনাকে গ্রেপ্তারের যে বিষয়টি সেটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। সংসদে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা। তাকে গ্রেপ্তার করা হয়নি ইন্টারপোল, তাকে গ্রেপ্তার করেনি, অন্য একটা কারণে গ্রেপ্তার করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা সে বিষয়ে বিস্তারিত শুনবো আরব খানের মুখ থেকে এবং আরো গণ্যমান্য এবং সোশ্যাল অ্যাক্টিভিটিসের মুখ থেকে। আসুন না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকি। মানে পুলিশ প্রধান বেনজির আহমেদ অ্যারেস্ট হয়েছেন দুবাইতে। তো প্রথমে বলি এটা সম্পূর্ণ গুজব, আর কেন গুজব ছড়াইছে সেটাও বলি। দেখেন, আমাদের দেশের মিডিয়ারা হচ্ছে এরকম যে অন্য দেশের যেমন মিডিয়া, ধরেন আমার নামে একটা কেস হয়েছে কিংবা আমার কোনো অপরাধ হয়েছে, এটা সম্পূর্ণ প্রমাণ নিয়ে তারপরে হচ্ছে মিডিয়াতে প্রকাশ করবে। আমাদের দেশে হচ্ছে গরুর পেটে, ঠিক আছে, হাতির বাচ্চা হয়েছে, ছাগলের পেটে হাতির বাচ্চা হয়েছে, এটা কোনোভাবে শুনছে, তো তারা নিউজটা ছাড়ে গোপন সূত্রে কিংবা অমুক সূত্রে জানা গেছে যে গরুর পেটে ছাগলের পেটে হাতির বাচ্চা হয়েছে। তারা কোনো প্রমাণের কোনো কিছু তাদের দরকার নাই, তারা লিখতে পারলেই বাসে। এই যেমন একটা চ্যানেল, এর আগেও বলছি, এটা বাল স্টার, ঠিক আছে, আর এই যে কালবেলা না বালবেলা, এইসব বাল স্টার বালবেলার নিউজ দেশের মানুষকে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এবং একটা মানে গন্ডগোল সৃষ্টি করার জন্য এটা করে। তো আপনারা যারা চ্যানেল গণমাধ্যম যারা আছেন, আপনারা একটু ভালোভাবে বিবেচনা করে দেখবেন, একটা নিউজ ছাড়ার আগে 10 বার তার সত্যতা যাচাই করে, ঠিক আছে, তারপরে আপনারা নিউজটা ছাড়বেন। আর বেনজির সাহেব আসলে বেনজির সাহেবের কথা না বললেই নয়। 17 বছর দেশটাকে কত সুন্দরভাবে রাখছিল, মানুষের মনে ভয় ছিল, মানুষের মনে শান্তি ছিল। কি জন্য? মানুষ সুন্দরভাবে রাস্তা চলাচল করতে পারতো, মানুষ পুলিশে ভয় পাইতো, পুলিশ শুনলেই ভয় পাইতো। কি জন্য? মানে মাল সবকিছুর পুলিশে হেফাজত করে রাখতো, বুঝতে পারছেন? তো সেই পুলিশে এখন কেউ ভয় পায় না। এখন নতুন একটা সরকার আসছে, ইনাকে বিভ্রান্তি করার জন্য এই ধরনের কুসংস্কার এবং গুজব ছড়াচ্ছেন। কিছু দুষ্কৃতী আসে, কিছু খারাপ মিডিয়া আছে, সব মিডিয়া তো খারাপ না। তো আমি একটাই কথা বলবো, দেখেন, আমরা ঘুমায় থাকি, পুলিশ কিন্তু ঘুমায় না, জেগে জেগে আমাদের পাহারা দেয়। এখনের পুলিশ দেখেন আর তখনের পুলিশ দেখেন। 17 বছর প্রত্যেকটা জনগণ, যারা খারাপ জনগণ ছিল, খারাপ মানুষ ছিল, তাদের মনে একটা ভয় ছিল, চিন্তা হইতো না, রাহাজানি হইতো, খুন হইতো না, হয়তো সীমিত পরিসরে। আর এখন 100% হয়, আগে হয়তো 2%, 3%। সবার মনে একটা শান্তি ছিল। তাই একটা কথা বলি, আপনারা যারা এই যে বালবেলার মতন, তারপর বালেস্টারের মতন, হ্যাঁ, যারা নিউজ প্রচারণা করেন, তো তাদের বলবো আপনারা ভালো হয়ে যান, নাহলে পাবলিক একটা সময় এমন খেপা খেপে আপনাদের ল্যাংটা করে পিটাবে, যে জায়গা পাবে আপনাদের ল্যাংটা করে এমন পিটাবে, হ্যাঁ, কল্পনা করতে পারবে না ল্যাংটা করে কি পিটাবে। আমাকে নিয়েও এরকম মিথ্যা কত কিছু আপনারা লিখছেন। আমি একজন ব্যবসায়িক, আমার এখন এখানে 9টা আউটলেট গোল্ডের, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি ক্যামেরার সামনে আসি না, আমার দরকার হয় না ক্যামেরার সামনে আসা, প্রয়োজন হয় না, তাই আসি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইসব বালবেলা, এইসব বালের স্টার যেসব চ্যানেল, এদের থেকে বিরত থাকবেন। আর এদের পাইলে ল্যাংটা করে পিটাবেন, এই শালাপোশালাদের। এই শালাপোশালা একদম মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে এরা আপনার নিউজ মানে বানায়, কারণ ওদের হচ্ছে টিআরপি দরকার। কিছু একটা দিলেই টিআরপি মনে করেন পড়ে গেছে, এখন যে কোনো কিছু একটা দিতে হবে টিআরপিতে, বুঝতে পারছেন?
তো তাই বলবো যে আপনাদের এই টিআরপির চক্করে, ঠিক আছে, যেভাবে এনসিপির উঠেছিলেন এই বালসিপিরে, দেশটাকে ধ্বংস করে গেছে। এই যে খানকির পোলারা দেশটাকে পুরো ধ্বংস করে গেছে এনসিপিরা। তো এইসব ভাবে কেউ উৎসাহ দিয়েন না আপনারা যারা মিডিয়ারা আছেন, ঠিক আছে। এই যে আমের টিকার জন্য কত শিশু মারা গেছে, কত শিশু, ঠিক আছে। এই যে বালজিৎ না সারজিৎ খানকির পোলা, ওই দিন দেখলাম যে হ্যাঁ আপনারা আছেন হামের টিকা নিয়ে পড়ে। আরে খানকির পোলা, মানুষ মরে যায় হামের টিকা নিয়ে পড়ে থাকবে না, তাহলে কারে নিয়ে পড়ে থাকবে? প্রথমেই আমাদের যে প্রশ্নটি তোলা উচিত তা হলো, একজন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যখন বলেন যে ইন্টারপোলের মাধ্যমে কাউকে গ্রেপ্তার করা হয়েছে, তখন তার সেই দাবির পক্ষে প্রমাণ হাতে থাকা দরকার ছিল। আমিরাত সরকারের দেওয়া চিঠি হিসাবে যেটি তিনি এবং তাদের পক্ষের লোকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করছে, সংসদে নয়, তার কোথাও ইন্টারপোল শব্দটির জিকির নেই। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী সহ বাকিরা ইন্টারপোলের মাধ্যমে বেনজিরকে গ্রেপ্তারের কথাটি কোথায় পেলেন? কেনই বা বলছেন? কারণ আন্তর্জাতিক আইন এবং ইন্টারপোলের কার্যপ্রণালী সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলে বোঝা যাওয়ার কথা যে ইন্টারপোল নিজে কাউকে গ্রেপ্তার করে না। ইন্টারপোল কোনো আন্তর্জাতিক পুলিশ বাহিনী নয়, তারা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তথ্য বিনিময় এবং সহযোগিতার একটি প্ল্যাটফর্ম মাত্র। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে হলে সংশ্লিষ্ট দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজ দেশের আইনের অধীনেই তা করতে হয়। অথচ বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলো এই তারেক রহমান সরকারের ইশারায় একযোগে প্রচার শুরু করেছে যে আন্তর্জাতিক পুলিশ বাহিনী মাঠে নেমে বেনজির আহমেদকে ধরে এনেছে। মানে অজ্ঞতার একটা সীমা থাকা দরকার। আপনি কি সুপরিকল্পিত তথ্য বিকৃতিও বলতে পারেন? যাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশের সংসদে ঘোষণা দেওয়া হয়েছে বা হচ্ছে, সেই বেনজির আহমেদের নাম ইন্টারপোলের প্রকাশ্য রেড নোটিশ তালিকাতেই পাওয়া যাচ্ছে না। বর্তমানে বাংলাদেশের 59 জন নাগরিকের নাম রেড নোটিশ ডেটাবেজে রয়েছে। সেখানে বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর নাম রয়েছে, বিভিন্ন দণ্ডপ্রাপ্ত অপরাধীর নাম রয়েছে, কিন্তু বেনজির আহমেদের নাম নেই। তাহলে প্রশ্ন হলো, রেড নোটিশই নেই, তাহলে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের গল্পটি এলো কোথা থেকে? বাস্তবতা হলো, অবৈধ ইউনূস সরকার কর্তৃক বেনজির আহমেদের পাসপোর্ট বাতিল এবং ভিসা জটিলতার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। বেনজির আহমেদ আসলে পরিবার সহ পার্সন নন গ্রাটা। আমিরাতের অভিবাসন কর্তৃপক্ষের সাথে তার আইনি উপস্থিতি সংক্রান্ত কিছু বিষয়ে আলোচনার জন্য তাকে সশরীরে সেখানে যেতে বলা হয়েছিল বলে কেউ কেউ বলছেন। এটি ছিল একটি প্রশাসনিক প্রক্রিয়া, কোনো আন্তর্জাতিক অপরাধী ধরার অভিযান নয়। পশ্চিমা বিশ্বে, বিশেষ করে আমেরিকায় অভিবাসন সংক্রান্ত এমন সাধারণ প্রক্রিয়া হরহামেশাই ঘটে থাকে, কিন্তু সেটাকে দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক মহাবিজয় হিসাবে সংসদে উপস্থাপন করা হয়েছে। এই ধরনের তথ্য বিকৃতি গণতান্ত্রিক দেশে সংসদ অবমাননার শামিল। সরকারের পক্ষ থেকে কেউ কেউ বলছেন আগামী 30 দিনের মধ্যে বেনজিরকে ফিরে আনা হবে। দেখা যাক, 30 দিন তো আর বেশি দিন নয়। 30 দিনের মধ্যে সরকার কি করে আমরা তা সেটা দেখি। এই প্রসঙ্গে সরকারের সমর্থক কিছু বিতর্কিত অনলাইন প্রচারকের কথাও না বললেই নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ধারণা প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে যে ইন্টারপোল বেনজির আহমেদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে। এই যে ইউনূস সরকারের যে বর্ধিত প্রশাসন, তাদের কিছু পোষা মুখপাত্র এমনকি ফটোশপ করে ভুয়া নথিও ছড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুজব উৎপাদনের এই কারখানা আসলে নতুন কিছু নয়, কিন্তু এবার সেই গুজব সংসদ পর্যন্ত পৌঁছে গেছে। একজন স্বরাষ্ট্র মন্ত্রীর মুখ থেকে রাষ্ট্রীয় সত্য হিসেবে সেটা উচ্চারিত হচ্ছে। এটা যে আসলে একটা বিপদ, সেটা আমরা কেউ বুঝতে পারছি না। আপনি এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি নিয়ে আসলে সবচেয়ে কম আলোচনা হয়েছে আজকের দিনভর বা 14ই জুন দিনভর। 14ই জুন ভোরে খুলনার দৌলতপুরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদে ফজরের নামাজ চলার সময় দুর্বৃত্তরা ঢুকে গুলি চালায়। হেলমেট পরা 2 বন্দুকধারী মোটরসাইকেলে এসে মসজিদে প্রবেশ করে মুসল্লিদের উপর হামলা করে। মানুষ নামাজ পড়তে গিয়ে গুলি খায়। এর চেয়ে ভয়াবহ আইন শৃঙ্খলা পরিস্থিতির বিজ্ঞাপন আর কি হতে পারে? কিন্তু সেই খবরটি কোথায়? দেশের মূলধারার গণমাধ্যমে সেই হামলার খবর কোথাও প্রাধান্য পায়নি। বেনজিরের নাটকের পর্দার আড়ালে ঢাকা পড়ে গেছে এই মসজিদের রক্ত।
শুধু এই একটি ঘটনাই নয়, গত আগস্ট থেকে মে মাস পর্যন্ত মাত্র 9 মাসে খুলনা নগরীতে 89টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে অন্তত 34টির সঙ্গে সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে। কয়েকদিন আগেই লবণচড়া থানার মাথাভাঙা এলাকায় বিএনপির একজন নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। চলমান যৌথ অভিযানে 500-র বেশি মানুষ গ্রেপ্তার হওয়ার পরও হত্যা, চাঁদাবাজি এবং সশস্ত্র সন্ত্রাস থামছে না। এই যদি হয় একটি বিভাগীয় শহরের চিত্র, তাহলে সারা দেশের অবস্থা কতটা ভয়াবহ সেটি কল্পনা করাও কঠিন। বেনজির যখন পুলিশের মহাপরিদর্শক ছিলেন, বাংলাদেশের এই অবস্থা ছিল না। এর সঙ্গে যদি যোগ করা যায় সারা দেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর বিষয়টি, যা এখনো থামছে না বা থামানো যাচ্ছে না, তাহলে এই বেনজিরের গ্রেপ্তারের বিষয়টি আসলে এতটাই গৌণ হয়ে যাওয়ার কথা যে তা নিয়ে মানুষের কোনো আগ্রহই থাকার কথা নয়। অথচ সরকার এবং তাদের বাহিনী এই খবরকেই জাতীয় ইস্যু বানিয়ে ফেলেছে। সরকারি ব্যর্থতা এবং অব্যবস্থাপনার কারণে দেশে হামের টিকা সংগ্রহ করা সম্ভব হয়নি। সঠিক চিকিৎসার অভাবে হাজারের কাছাকাছি শিশু অকালে প্রাণ হারিয়েছে। এটি কোনো ছোটখাটো দুর্ঘটনা নয়, রাষ্ট্রীয় অবহেলায় শিশু হত্যা। কিন্তু সেই জাতীয় বিপর্যয় নিয়ে সংসদে জরুরি আলোচনা নেই, সরকারের ব্যাখ্যা নেই, কোনো দায় স্বীকার নেই। অথচ একজন সাবেক পুলিশ কর্মকর্তাকে ঘিরে রাজনৈতিক প্রচারণায় ঘন্টার পর ঘন্টা অপচয় হচ্ছে। একথা সত্য যে বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে গুরুতর অভিযোগ তুলতেই পারেন আপনারা। আছেও সে অভিযোগ। সেসব অভিযোগের ন্যায্য, স্বচ্ছ, আইনসম্মত তদন্ত হওয়া উচিত, প্রমাণ হলে বিচার হওয়া উচিত। কিন্তু আইনের শাসন আর রাজনৈতিক প্রতিহিংসার নাটক এক জিনিস নয়। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলেই তাকে নিয়ে সংসদে মিথ্যা তথ্য প্রচার করার অধিকার এই অবৈধ সরকারের আসলে নেই। কিন্তু কে শুনবে কার কথা বলুন? রাষ্ট্র পরিচালনায় অগ্রাধিকার বলে একটি বিষয় আছে। যে সরকারের আমলে মসজিদে গুলি চলে, শিশুরা টিকার অভাবে মারা যায়, একটি বিভাগীয় শহরে 9 মাসে 90টি খুন হয়, সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বিদেশে অবস্থানরত একজন সাবেক কর্মকর্তার ভিসা জটিলতাকে আন্তর্জাতিক বিজয় হিসেবে প্রচার করার কোনো নৈতিক অধিকার তো নেই। এটি শুধু মিথ্যাচার নয়, জনগণের প্রতি চরম অবজ্ঞা, অবহেলা। যখনই কোনো সরকার বাস্তব সংকট আড়াল করতে চায়, তখনই নাটকীয় শিরোনাম তৈরি হয়। কিন্তু শিরোনাম দিয়ে বাস্তবতা তো ঢেকে রাখা যায় না, বাস্তবতা বদলানো যায় না। দেশের মানুষ জানতে চায় সংসদে উচ্চারিত বক্তব্যের পেছনে কোনো প্রমাণ আছে কিনা, কোনো ইন্টারপোল নথি, কোনো রেড নোটিশ নাম্বার, কোনো আমিরাত সরকারের আনুষ্ঠানিক বিবৃতি কি সংসদে উপস্থাপন করা হয়েছে? না, হয়নি। কারণ এই সরকার প্রমাণের রাজনীতি করেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিক আপনাদের মাঝে শেয়ার করি। একে একে সকাল আপডেট ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।